কোমর বা হাঁটু ব্যথা নেই এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যায়। প্রতিটি পরিবারে কেউ না কেউ আছেন, বিশেষ করে বয়স্ক মানুষেরা। তাদের জীবনেও রোজা আসে, রোজার সময় তারা আসলে কেমনভাবে চলবেন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য, এই অনুষ্ঠানের আজকের বিষয়ে আমরা দিয়েছি রোজায় কোমর ও হাঁটু ব্যথায় করণীয়। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সার্জারি, আজগর আলী হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল। স্যার, আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে অনেক ধরনের রোগে রোজা রাখা না রাখার একটি প্রথম বিষয় আসলে এসে পড়ে। হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এগুলোর সঙ্গে দূরতম কোনো সম্পর্ক কি আছে, যে রোজা না রাখার কোনো বিষয়ে এরকম কোনো ইমার্জেন্সি আছে কিনা? রমজান মাসের রোজা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সর্বোত্তম একটা উপাসনার ক্ষেত্র। তো এই ক্ষেত্রে অনেক মেডিকেল প্রবলেমের কারণে রোজা রাখা নিষেধ করা আছে, কিন্তু হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথার জন্য রোজা রাখা যাবে না এরকম কোনো বিধিনিষেধ আমরা দেখিনি বা কথাও না। কিন্তু রোজার সময় কিছুটা সাবধানে চলতে হবে, বিকজ যদি রোজার কিছু উঠা বসা এবং নিচে বসে কাজ করা, লম্বা সময় বসে বসে কোনো কাজ করা, এই সমস্ত কাজের সাথে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথার সাথে সংশ্লিষ্টতা আছে বলেই কিছুটা নিয়মকানুন মেনে রোজা রাখতে হবে। কিন্তু সেক্ষেত্রে কোমর ও হাঁটু ব্যথার ঝুঁকি এড়াতে মানে সাবধানতাগুলো কেমন অবলম্বন করা যেতে পারে? বা আপনি দেখে থাকবেন যে অনেকের মধ্যে এরকম একটা ফিলিংস কাজ করে যে এতদিন পর রোজা এসেছে, আমি কেন দাঁড়িয়ে 20 টাকার তারাবি পড়বো না, এরকমও তো অনেকের ভেতরে আছে যাদের হয়তো এই সমস্যাগুলো আছে। জি, এক্স্যাক্টলি। যার সমস্যা আছে, নামাজ পড়ার সময় যে অঙ্গভঙ্গিগুলো আমাদের হয়, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, রোগীদের গিয়ে হাঁটু ভেঙে কোমর ভাঁজ করে দাঁড়াতে হয়, সেটার সময় একদম হাঁটু ভেঙে নিচে বসতে হয়, তাসদ্দের সময় একদম হাঁটু ভেঙে বসতে হয়। এই জিনিসগুলো কোমর এবং হাঁটুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থান, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থান। যার জন্যে আমি ব্যক্তিগতভাবে আমার রোগীদেরকে আমি অ্যাডভাইস করি যে ব্যথা দিয়ে কষ্ট করে নামাজ পড়ার চেয়ে আপনি নিজের মনোযোগকে স্পষ্ট করে রেখে, শরীরকে সুস্থ রেখে সুন্দর মতো আল্লাহকে ডাকেন, ওইটা অনেক ভালো হবে। এইটা আমি বলি। কিন্তু আপনি তাহলে তারা কি বসে পড়বে নামাজ, তাই বলছেন আপনি? যদি উঠবস করে কষ্ট হয় তাহলে উঠবস করে না করে চেয়ারে বসে নামাজ পড়াটাই সমীচীন। কিন্তু তারপরে আপনাদের পক্ষ থেকে যে একটু হালকা ব্যায়ামের কথা বলা হয়, মানে সেটি বা কি রকম? হাঁটুটার আমাদের কার্যকারিতা নির্ভর করছে হাঁটুর গঠন নিয়ে, প্লাস আমাদের থাই বা রান, এই যে সামনের যে মাংসটা, এই মাংসপেশির সক্রিয় অংশগ্রহণের কারণে হাঁটুর কাজ। এই মাংস যদি দুর্বল হয়ে যায় আমরা হাঁটু সোজা করতে পারবো না। তো সর্বক্ষেত্রে যারাই আমাদের রোগী আসে সবাইকে আমরা উপদেশ দেই যে এই মাংসটা আমরা কোয়াড্রিসেপস মাসল বলি, এই মাংসটাকে সক্রিয় রাখার জন্য খুব নির্দিষ্ট ব্যায়াম আছে। এই ব্যায়ামগুলো আমরাও শিখিয়ে দিই, ফিজিক্যাল মেডিসিনের ওরাও শিখিয়ে দেয়, ফিজিওথেরাপিস্টও শিখিয়ে দেয়। যেভাবে হোক এটা করতে হবে, খুব বেশি প্রচুর এই কোয়াড্রিসেপসের ব্যায়ামটা করতে হবে। খুব সিম্পল ব্যায়াম, এটা করলে মাংস যদি সতেজ থাকে, সক্রিয় থাকে, তাহলে হাঁটুর কার্যকারিতা অনেকটা সুন্দর হবে। থ্যাংক ইউ। কিন্তু স্যার, হাঁটুর কার্টিলেজের ক্ষয় বা কোমরের ডিস্কের সমস্যা থাকলে মানে রোজায় কি ধরনের কার্যক্রম এড়িয়ে চলা উচিত? যেগুলো বলছেন সেগুলোই এগুলি বলে, এই যে আসলে হাঁটুটা কি, হাঁটুটা এমন একটা কবজার মতো একটা জয়েন্ট, এবং এইটা হাড় উপরের রানের হাড়, যেটা ফিমার বলে, যেটা উপর নিচের টিবিয়া বলে, এইখানে যাতে ঘষাটা না লাগে তার জন্য এখন গঠন প্রক্রিয়া অনুসারে এবং সৃষ্টিগতভাবে এর মধ্যে অনেকগুলো এর সংরক্ষণের জন্যে এবং ক্ষয় প্রতিরোধ করার জন্য পর্দা দেওয়া আছে। পর্দা খুব স্পষ্ট পর্দা দেওয়া আছে। এই পর্দাগুলো বয়সের সাথে সাথে, এগুলো প্লাস্টিক জাতীয় পদার্থ, বয়সের সাথে এমনিতেই এগুলো ভঙ্গুর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখন যদি এই বয়সকালে তো বেশি হয়, এই সময় যদি উঠবস করার কাজ, সিঁড়িতে ওঠানামার কাজ, এগুলো যদি বেশি করা হয়, তাহলে এই হাঁটুর ভিতরে যে এই যে কার্টিলেজ বলেন বা মেনিসকাস বলেন, এমনিতে ক্ষয় হয়ে গেছে, তখন হবে কি হাড় ঘষা লাগবে। যখন হাড্ডি ঘষা লাগবে তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হবে। এবং যার জন্যে আমরা আমাদের এই ধরনের রোগীদেরকে আমরা বলি হাঁটু ভেঙে নিচে বসার কাজ, সিঁড়ি ওঠানামার কাজগুলো আপনারা কম করবেন। এবং নামাজের কিন্তু এইটাই হয়,
এবং যার জন্যে এটা এড়িয়ে চলাটা অনেক খুবই প্রয়োজনীয়। কিন্তু স্যার আমাদের যে ঠান্ডা বা গরম সেঁক দেওয়ার যে প্রচলন একেবারে যুগ যুগ ধরে আমরা আসলে দেখে আসছি, এটি কতটা উপশম দেয়? একচেটিয়াভাবে বলা যাবে না গরম গরম সেঁক দেন। আমরা অনেক রুগী পেয়েছি যারা ঠান্ডা সেঁক দিলে ভালো লাগে, আবার কেউ গরম ভালো লাগে। তা আমরা মানে একদম ঢালাভাবে বলে দিই যে আপনারা গরম অথবা ঠান্ডা যেটা ভালো লাগে সেঁক দেবেন। এবং হাঁটুর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একটা টাওয়ালকে গরম পানি দিয়ে ভিজিয়ে ওই টাওয়ালটা দিয়ে আপনি জড়িয়ে রাখলেন হাঁটুটা, এইটা হাঁটুর জন্য সবচেয়ে ভালো। আবার ঠিক এই গরম এইটাই উপরে শুলেন বা কাতে শুলেন, এই টাওয়ালটাই ভাঁজ করে পিঠের যে জায়গায় ব্যথা লম্বা করে দিয়ে দিলেন। তো এইটা হটওয়াটার ব্যাগ বা অন্য কোনো পদ্ধতিতে গরম দেওয়ার চেয়ে এটা অনেক অনেক ভালো। আর আমরা অনেক রুগী পেয়েছি হটওয়াটার ব্যাগ দিলে একটা বিরাট একটা সমস্যা আমরা দেখেছি, সেটা হচ্ছে বিশেষ করে ডায়াবেটিক রুগীদের, তারা হয়তো তাদের সেন্সেশনটা অনেক কমে যায় ডায়াবেটিক রুগীদের। এবং এক্ষেত্রে ওই হটওয়াটার ব্যাগের গরমটা কতটুকু আছে সে জানে না, ওইটা দিয়ে রাখলো ঘুমের মধ্যে, ওইটা দিয়ে রাখলো, দেখা যায় যখন ফোসকা পড়ে, আমাদের কাছে বহুত রুগী আসে ফোসকা পড়ে চলে আসে। সো আমি মনে করি যে বিশেষ করে আমি বয়স্ক ডায়াবেটিক রুগীদের যে আমরা বলবো, তারা যেন তাদের অ্যাটেন্ডেন্ট যারা থাকে, যারা আশেপাশে যারা লোক থাকে, তারা যেন এই গরম সেঁক দেওয়ার আগে এই গরম সেঁকটা কতটুকু গরম সেটি যেন সহনীয় হবে কিনা সেটা পরীক্ষা করে যেন এই গরম সেঁকটা দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। স্যার জানতে চাই যে রোজার সময় আপনি জানেন যে আমাদের একেবারে ছোট বড় সবার এক ধরনের খাবার প্রবণতা তৈরি হয়, ভাজা পোড়া, মানে এই রোগীদের ক্ষেত্রে এই খাবারগুলো কি কোনোভাবে অন্য ধরনের অস্বস্তি তৈরি করতে পারে কিনা বা কি মেনে চলা উচিত? না, আমি মনে করি যে এই ভাজা পোড়া খাবার বা এগুলো খেলে যেটা হয় তাদের হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, কিন্তু আমি আমার রোগ সমস্ত অর্থোপেডিকের সংক্রান্ত কোমরের ব্যথা সম্পর্ক নেই, এবং এর ভাজা পোড়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি মনে করি এমন খাবার খাওয়া যাবে না যে খেতে ওজন বাড়বে। তো যাদের ওজন বেশি তাদেরকে আমি অনুরোধ করব, যাদের হাঁটুর ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, তারা সর্বরকম ব্যবস্থা গ্রহণ করবে যাতে করে ওজনটা বেড়ে না যায়। বিশেষ করে আলু, মিষ্টি জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবারটা খাবেন না। ভাত রুটি যতটা পারেন কম খাবেন। এখন বর্তমানে বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, শাক সবজি খান, মুরগি মাংস খান, মাছ খান, কোনো সমস্যা নেই। কিন্তু এই আলু, চর্বি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার একদম খাবেন না। আমি আমার রোগীদেরকে বলি যে মিষ্টি খাবেন না, মিষ্টির দিকে তাকাবেন না যারা একটু বেশি। ভালো বলেছেন স্যার। একটু জানতে চাই যে এই সময়েও তো সার্জারি চলমান থাকে, আপনারা আসলে মানে রোজার ক্ষেত্রে মানে এই রোগীদেরকে আসলে সার্জারির টাইম কি চেঞ্জ করে দেন, পরে করার অনুরোধ করেন, নাকি এটি করেও আসলে রোজা রাখতে পারে? কি না, যে অপারেশনটা আমরা 1 মাস পরে করতে পারি, তার অন্য কোনো ক্ষতি হবে না। সেক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে আপনি সময় করে রোজার পরে আসতে পারেন, এখন না করলেও চলবে। কিন্তু যে জরুরি যেটা করতে হবে সেটা রোজার কোনো বাধা নেই, এগুলো আমাদের করতেই হয়, এগুলো করতেই হবে। যেমন একজন ভাঙা রোগী আসছে, ফ্র্যাকচার হয়ে গেছে, তাকে তো 1 মাস পরে আসলে বলতে পারবো না, তাকে তখন করেই দিতে হবে। আর ধরেন স্পাইন কেসে যদি খুব মারাত্মক রকম ব্যথা হচ্ছে, সে সহ্য করতে পারছে না, তখন অবশ্যই সেটা অপারেশন করে দিতে হবে। এটা হলো যে এটা বিশেষ। কোমর ও হাঁটু ব্যথার সঙ্গে যেমন এই যে নিয়ম কানুন, ব্যায়াম বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের যত সম্পর্ক, মেডিকেশনের সম্পর্ক কতটা, যদি থাকে সম্পর্ক অনেক বেশি, তাহলে এটি রোজার ক্ষেত্রে আপনারা কিভাবে এটা অ্যাডজাস্ট করেন? হ্যাঁ, আসলে কিছু কিছু মেডিসিন আছে সে 8 ঘন্টা পরে খেতে হয়, 12 ঘন্টা পরে খেতে হয়, 6 ঘন্টা পর খেতে হয়। তো সে সমস্ত ক্ষেত্রে আমরা রোগীদেরকে যে ওষুধটা 3 বেলা খেতে হয় সেটা সেহরিতে খেয়ে আবার ইফতার সময় সাথে খেয়ে ফেললো, আবার রাত্রে খাবারের পর আবার খেলো। এইভাবে ওষুধ খাওয়াতে কোনো সমস্যা হয় না, ওষুধের একটা ব্যবস্থা করা যায়। হ্যাঁ, একটা সময় আমাদের মধ্যে একটা আছে যে যদি যে সমস্ত রোগীরা ইনজেকশন পায়, রোগীরা সে ইনসুলিন পায়, তাদের ক্ষেত্রে যদি মেডিকেশনের জন্য ইনজেকশন দিতে হয়, এখানে রক্তপাত হয় না, তাতে করে আমার মনে হয় না যে রোজার ভঙ্গের কারণ থাকতে পারে বা রোজার কোনো সমস্যা হতে পারে। কিন্তু স্যার মানে সাধারণভাবে আমরা যদি বিভ্রান্তির কথা বলি যে কোমর ও হাঁটু ব্যথার রোগীরা মানে আপনাদের কাছে যারা দীর্ঘদিন ধরে দেখাচ্ছে বা আসলে যারা দেখাচ্ছে না, রোজার সময় বা এমনিতেও তারা কোন ভুলগুলো আসলে করে যেটি বিজ্ঞানসম্মত নয়, হওয়া উচিত একরকম, করছে আর একরকম? কোমরকে রক্ষা করে 2টা জিনিস করা যাবে না। একটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে কাজ করা যাবে না। সামনে ঝুঁকে কিন্তু 2 রকম কাজ আছে।
সাধারণ কাজ আর ভারী কাজ। সাধারণ কাজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সাধারণ কাজ। বাথরুমে বসে নিচে বসে কাপড় ধোয়া, এগুলো সাধারণ কাজ। ভারী কাজ হচ্ছে যে ধরেন বড় একটা ভারী পানি ভর্তি কলসি বা বালতি নিয়ে টানাটানি করলো, ঘরের ফার্নিচার টানাটানি করে ঠেলাঠেলি করলো, এগুলো ভারী কাজ। এই কাজগুলো কোমর ব্যথা করা যাবে না, একদম না। কোমরের জন্য আরেকটা খুব ভালো মানে কারণ হচ্ছে কোমরের ব্যথা, সেটা হচ্ছে লম্বা সময় বসে থাকা। আমাদের অনেক কম, বিশেষ করে আমার কাছে, আমার চেম্বারে যে ব্যাংকার যারা আসেন, তারা লম্বা সময় সেই সকাল থেকে রাত পর্যন্ত ব্যাংকে অফিসে বসে থাকে, তাদের কিন্তু কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা এবং ডিস্কের প্রবলেম হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাদের জন্য যেটা করতে হবে, এভরি 40-50 মিনিটস পর পর তাদেরকে একটু হাঁটাহাঁটি করতে হবে এবং ব্যাক স্ট্রেস একটা ব্যায়াম করতে হবে। ব্যাক স্ট্রেস একটা সিম্পল, সেটা হচ্ছে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে, পিছনে হাত দিয়ে, পিছনের দিকে ধনুকের মতো বাঁকা হয়ে সিলিংটা দেখার চেষ্টা করবে এবং ওখানে গিয়ে 5 থেকে 7 সেকেন্ড থাকবে, তার আবার সোজা হয়ে দাঁড়াবে। এইবার 3 বার করবে। এই করলে তার যে পিছনের মাংসগুলো যে স্ট্রেস ছিল বসে থাকার কারণে, ওই স্ট্রেসটা রিলিজ হয়ে যাবে, হি উইল বি ফিলিং কমফোর্টেবল। আর হচ্ছে পায়ের যে হাঁটুর যে একটা ব্যায়াম, এই ব্যায়ামটা আমি আমার রুগীদেরকে বলি, আপনি ডেস্কে বসে বসে করতে পারেন। এটা সিম্পল, এরকম আপনি পাটায় প্রসারিত করে বসবেন, হাঁটুটা 10-20 ডিগ্রি বেন্ড থাকবে, সেখান থেকে হাঁটুটা সোজা করবেন এবং ধরে রাখবেন 20 সেকেন্ড, আবার রাখবেন। আপনি এইটা কলমে কাজ করতে করতে ইভেন খাওয়ার টেবিল বসে বসে আপনি ইউ ক্যান কন্টিনিউ দিস ব্যায়াম। এই স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছে জানবো যে অর্থোপেডিকের চিকিৎসা বলতেই আমরা নিটোরকে আসলে জানি বা তার আশেপাশে কিছু সেন্টার আছে, কিন্তু আসগর আলী হাসপাতাল যেহেতু একটি পূর্ণাঙ্গ হাসপাতাল বা একটি কর্পোরেট হাসপাতাল, আপনাদের স্ট্রেংথ কেমন বা আপনারা কত রকম সেবা দেন, মানে আপনার এই বিভাগের আন্ডারে, আপনি যেহেতু সিনিয়র কনসালটেন্ট? স্বাস্থ্যসেবাটা এখন আর কোনো কেন্দ্রিক নয়, এখন এটা ছড়িয়ে গেছে। এক সময় যেটা আমাদের দেশে কোনো সম্ভব হতো না, এখন এটা বাংলাদেশের সব জায়গাতেই প্রায় হচ্ছে, অনেকেই করছে। এইটার পিছিয়ে কারণ হচ্ছে, আমি আসগর আলীর আলোকে বলছি, আসগর আলী হাসপাতাল যে কার্যক্রম শুরু করেছে প্রায় 9 বছর হয়েছে এবং 9 বছরের মধ্যে আমাদের হাসপাতালে আমাদের কনসালটেন্ট যারা আমরা যে কজন আছি, আমরা আমাদের দক্ষতা এবং এই মাধ্যমে আমরা হাসপাতালে এই যাবৎকালে প্রচুর অপারেশন করেছি এবং অনেক জটিল অপারেশন করেছি এবং অর্থোপেডিক ট্রমার অপারেশন করেছি এবং বলতে গেলে বাংলাদেশে সম্ভব, এমনকি আমাদের আশপাশের দেশেও যা সম্ভব, তো অনেক অপারেশন আমরা এখন বাংলাদেশে আমরা করছি এবং আমাদের আসগর আলীতেই আমরা করছি। এবং যেমন হাঁটুর প্রতিস্থাপন, যেটা টোটাল নি রিপ্লেসমেন্ট, টোটাল হিপ রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারির বিভিন্ন রকম অপারেশন, জটিল ভাঙ্গা রোগী এবং পুরাতন নতুন ভাঙ্গা রোগী, অনেক পেলভিক ফ্র্যাকচার, জটিল ভাঙ্গা রোগী, জটিল রোগের চিকিৎসা আমরা এখানে করছি। আমাদের একটা স্পেশালিটি হচ্ছে এই যে আমাদের শুধু অপারেশন করলে আমি অপারেশন করতে পারি এই দিয়ে সাকসেস নয়, সাকসেসটা কিন্তু আরও অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন আমি আপনাকে বলতে পারি যে আমাদের যারা সহযোগী, যারা আমার সাথে কাজ করছে, টেকনিশিয়ান যারা কাজ করছে, তারা অত্যন্ত দক্ষ। সাথে সাথে আমাদের ওটির পরিবেশটা অত্যন্ত মার্জিত, অত্যন্ত স্বাস্থ্যসম্মত। এটা একটা মডিউলার একটা ওটি এবং আর ওটির সাকসেসের ভিতরে একটা মারাত্মক একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ যে প্রক্রিয়াটা। আচ্ছা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়। আমি মনে করি যে আমাদের হাসপাতালের এই স্টেলাইজেশন প্রক্রিয়াটা অত্যন্ত ভালো। আমরা যে যন্ত্রপাতি ইউজ করছি, আমাদের অপারেশন অর্থোপেডিকের একটা বড় একটা হচ্ছে ইমপ্লান্ট, যে স্ক্রু প্লেট, যেটা ইমপ্লান্ট বলি আমরা। আমাদের এখন বর্তমানে স্টেনলেস স্টিলের যে ইমপ্লান্ট আমরা ইউজ করি না, আমরা টাইটেনিয়াম আমরা ইমপ্লান্ট ইউজ করি এবং আমরা এই আশেপাশে ভারতীয় বা আমাদের আশেপাশের দেশের কোনো ইমপ্লান্ট ইউজ করি না, আমরা সব ইউরোপীয় এবং আমেরিকান ইমপ্লান্ট ইউজ করি। এতে খরচের মাত্রা এটা বেড়ে যায় এবং আমি মনে করি যে মাত্রা বেড়ে গেলেও তার যে এনশিওর করা যায় ভালো অপারেশন, কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হলো না। এরপরও আরও দুটো জিনিস আমাকে খেয়াল করতে হবে। অ্যানেস্থেটিস্ট যারা আমাদের রোগীদেরকে অজ্ঞান করছে, তাদের দক্ষতাও আমাদের অপারেশনের সাকসেস অবশ্যই। এবং আমার জানা মতে আমাদের আসগর আলী হাসপাতালে যারা নেত্রী আসেন, তারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত যত্ন সহকারে রোগীদেরকে এই দিকটা ওনারা লক্ষ্য করেন। অপারেশন আগেই তারা রোগীকে পরীক্ষা করে একদম পুরোপুরি ফিট না করা অবস্থায় রোগীকে ওটিতে নেওয়া যাওয়া হয় না। অপারেশনের পরেও তারা এটা। স্যার, মানে এই যে আপনি যত কিছু বলছেন, বা সক্ষমতার জায়গা বা এই মেডিকেল সরঞ্জামের জায়গা বা আপনাদের যে পুরো টিম,
তাতে অন্যান্য কর্পোরেট হাসপাতালের সাথে আপনারা যদি কস্ট কম্পেয়ার করেন, আপনারা আসলে কোন জায়গায় আছেন? বা বিদেশে যেহেতু আমাদের একটা প্রবণতা থাকে যে আমরা চলে যাই সার্জারি করাতে, সেক্ষেত্রে আমরা কত টাকা দেশেই রাখতে পারছি? আচ্ছা, আমি আরেকটু এর সাথে আরেকটু যোগ করতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে অপারেশন করলাম, সব কিছু হলো, কিন্তু অনেক ক্ষেত্রে এই রোগীগুলোদের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হয়। সেই কমপ্লিকেশনগুলো মেট করার জন্য একটা সুস্পষ্ট সুদক্ষ একটা আইসিইউ অথবা সিসিইউ থাকে। আমাদের আজকে হাসপাতালে সেটাও আছে। সো আমাদের এই অপারেশনের পরে যদি কোনো রোগীর যদি আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, তারা আমাদের আইসিইউতে এবং সিসিইউতে অত্যন্ত যত্ন সহকারে সুচারুভাবে এখানে যত্ন পেয়ে আমাদের সত্যি বলতে আমাদের হাসপাতালে অপারেশনের পরে মৃত্যু ঘটনার খুব খুব কম, এবং এটা আমাদের বলতে নাই বলতে চলে। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করেছিলেন খরচ দেখেন, আমি আমাদের হাসপাতালে আমরা যেহেতু একটা বাংলাদেশের সর্বোচ্চ মানের একটা হাসপাতালের মধ্যে আমরা এনে কাজ করি, তো স্বাভাবিকভাবে বিদেশে যে রোগীগুলো চিকিৎসা করে আসে, সে আমাদের নেইবারিং কান্ট্রি ভারত বা সিঙ্গাপুর বা ব্যাংকক থেকে যারা অপারেশন করে এরা কিন্তু ফলাফলের জন্য আমাদের কাছে আসে। আমরা তাদের জিজ্ঞেস করি কেমন খরচ হয়েছে, কী ব্যাপার। আপনি অবাক বিস্মিত হয়ে যাবেন, এরা কিন্তু অপারেশনের টাকাটা খরচ করে যে কত টাকা খরচ হয়েছে এটা বলে। দুঃখজনক, এরা কিন্তু আপনি কল্পনা করতে পারেন এরা কত নির্বোধ, আমি বলবো নির্বোধ। এই যে তারা 5-7 জন বিদেশে গেল, প্লেন ভাড়া দিয়ে গেল, হোটেলে থাকলো, এই খরচটা কিন্তু তারা হিসাবে রাখে। কিন্তু ওই যে খরচটার কথা বলছে শুধুমাত্র ট্রিটমেন্ট পারপাজে, সেটিও তো বাংলাদেশে কম। বিদেশের যে চিকিৎসাকারীর যে এটা অপারেশনের ডকুমেন্ট নিয়ে আসে, আমরা অবাক হয়ে যাই। কোনো ভালো হাসপাতালে ভালো ডাক্তারই অপারেশন করতে পারে না, আমরা দেখে অবাক হয়ে যাই, কিন্তু রুগী বলি না, কারণ সে মন খারাপ বলি না। কিন্তু দুঃখজনক আমি যদি কেউ বাইরে যায় তাদেরকে আমি বলবো জেনে শুনে যান। আর আমি তার রোগীদেরকে বলি আমরা আসলে অত খারাপ না, আমরা অনেকের চেয়ে অনেক ভালো কাজ করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। কোমর ও হাঁটু ব্যথার রোগীদের ক্ষেত্রে রোজায় আসলে তেমন কোনো বিধিনিষেধ নেই, রোজা অবশ্যই রাখতে পারবেন। তবে নামাজ পড়ার ক্ষেত্রে বা খাবার দাবারের ক্ষেত্রে বিশেষ করে হালকা একটু ব্যায়াম করার পাশাপাশি আপনি দীর্ঘক্ষণ নামাজ পড়া না পড়ার বিষয়টি আপনি কিভাবে পড়বেন, কিভাবে ভালো হয়, সেটি একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিলে আপনি পুরো রোজাটা খুব ভালোভাবে পালন করতে পারবেন। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।